আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এর মধ্যে রাত থেকে অভিযান চালিয়ে গাজীপুর সহ বিভিন্ন স্থান থেকে শতাধিক গ্রেফতার হয়েছে, যার মধ্যে গাজীপুর থেকে ৮২ জন। এদিকে জেলার সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় ২৩৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে ধরতে সারা দেশে অভিযান চালানো হয়েছে। যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযানকে অপারেশন ডেভিল হান্ট নাম দেওয়া হয়েছে। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে পরিচালনা করা হচ্ছে এই অভিযান। রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুর জেলার ৫টি থানা থেকে ৪৬ জন ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, চিহ্নিত সন্ত্রাসী ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলাকারীদের গ্রেফতারে রাতভর অভিযান চালানো হয়। গত রাতে আমাদের এই অপারেশন ডেভিল হান্টের অভিযানে গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর জেলার ৫টি থানার মাধ্যমে আমরা ৪০ জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় ১১ জন, তারপর আপনার কাপাসিয়াতে আছে ১০ জন, এভাবে সর্বমোট ৪০ জনকে আমরা গ্রেফতার। এদিকে গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহতদের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অনেকে ভিডিও ছেড়েছে, ওদেরকে মারধর করার সময় উল্লাস করার ভিডিও ছেড়েছে। তো অপরাধীদের পরিচয় একদম ক্লিয়ার এবং অনলাইন মিডিয়াতে তা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে প্রত্যেককে যাতে বিচারের আওতা আনা হয় ২৪ ঘন্টার ভিতরে। এটা প্রশাসনকে তো আমরা কালকে ১২ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম ও ৩ পুলিশ সুপারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এছাড়া সারা দেশে অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হয়। ইমরুল কায়েস, আরটিভি। যতদিন পর্যন্ত ডেভিল হান্ট শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে এই অপারেশনের আওতায় এনে গ্রেফতার করা হবে। দ্রুত আইন শৃঙ্খলা উন্নতি হবে আশা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। গাজীপুর সহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে সরকার। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে মৃত্তিকা ভবন উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশকে যারা অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। শুনেন, আইন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, ডেভিল হান্ট পুলিশি অ্যাকশন সহায়তা করবে সেনাবাহিনী। এই সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। তিনি বলেন, যে সকল দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। এই সরকার অতটা অমানবিক হতে পারেনি, তাই পুলিশকে রিফর্ম করছে। আর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছুটা রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, খুব দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি হবে। প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কি কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়, এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। অভিযানে এ পর্যন্ত ৭৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ আছে, বিজিবি আছে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন।
অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানিয়ে বলেন, দেরিতে হলেও বোধোদয় হয়েছে সরকারের। শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। আর মির্জা আব্বাস বলেছেন, বিএনপির জনপ্রিয়তা বিভিন্ন রাজনৈতিক দলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এই বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান শেষে দেশ ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব। দেশে চলমান অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানান তিনি। বলেন, এমন পদক্ষেপ আরও আগে নিলে অপরাধ ও অস্থিরতা কমানো সম্ভব হতো। হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দেশব্যাপী যে অস্থিরতা চলছে তার জন্য দায়ী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনের একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আরেক অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারে এই ভয়ে অনেকেই বিষেধাগার করছে। বিএনপিকে ঘায়েল করতে দেশের ভেতর ও বাইরে থেকে চলছে ষড়যন্ত্র। এখন বিএনপির উপরে চালান করার চেষ্টা করা হচ্ছে, কারণ বিএনপি ক্ষমতায় যাবে কদিন পরে। দুর্বল করার কোনো জায়গা নাই। নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। আর জাতীয় প্রেস ক্লাবের প্রশিক্ষণ কর্মশালায় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় গেলে তা ভুলে যায়। বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী বলেও জানান তিনি। আরেকটা ধাক্কা দিতে হবে। একজন তো পালাইছে কাপড় পরা, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরা পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি। রাষ্ট্র পরিচালনার দক্ষতা নাই, সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই। মুখে ভারত বিরোধিতা করলেও বর্তমান সরকারের অনেকেই সেদেশে সকাল বিকাল যোগাযোগ করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর। সেই জনগণের আস্থাটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। এদিকে জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সহ বেশ কিছু কাজ শেষ করবে নির্বাচন কমিশন। এরপর দ্রুততম সময়ের মধ্যে সংসদ নির্বাচন করার সক্ষমতা রয়েছে ইসির। কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বললেন, কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তাহলেই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব। আতিকুর রহমানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের সঙ্গে 1 ঘণ্টা বৈঠক করেন বিএনপি নেতারা। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম বৈঠক হলো বিএনপির সঙ্গে। আমরা তাদের সঙ্গে নির্বাচনের বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের প্রস্তুতি, আইন ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সঠিক পথে এগুচ্ছে। মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন। ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। অন্যদিকে সকালে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন বলেন, নির্বাচন কমিশনকে এতদিন রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তাই 3টি নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি। ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো? 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন ক্যাটাগরিতে 3 সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। আতিকুর রহমান, RTV, ঢাকা। সম্প্রতি ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকায় ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তার প্রতিক্রিয়ায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এহেন প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ধরনের বক্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না, ভারতেরও করা উচিত নয় বলেও জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে তল্লাশি চালিয়েছে দুদক। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের 25 কর্মকর্তার নামে অভিযোগের ভিত্তিতে লকার খুঁজতে গিয়েও কোনো লকার খুঁজে পায়নি সংস্থাটি। এরই মধ্যে দুদক মহাপরিচালক জানালেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রোববার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালায় দুদক। অভিযান শেষে দুদক জানায়, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের 25 কর্মকর্তার নামে অভিযোগের ভিত্তিতে খুঁজতে গিয়েও কোনো লকার খুঁজে পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। 25 জনের নামে আমরা যেই নামগুলো আমরা নিয়ে এসেছিলাম এখানে, আমরা নিজেরা এসেছি যাতে নিজেরা করে রেজিস্টার পরীক্ষা করে দেখতে পারি এবং আমরা যাতে নিজেরা সন্তুষ্ট হই। এই কারণে কিন্তু আমরা ভল্ট খুলে তারপরে এই রেজিস্টার বের করে নামগুলো আমরা দেখেছি, ওই নামে কোনো লকার বা সেফ ডিপোজিট আমরা পাইনি। পরে দুদক কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করেন দুদক মহাপরিচালক। বলেন, যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশ থেকে অর্থ ফেরাতে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার সাথে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশের ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। সেই সরকারে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও একই সাথে কাজ করছেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ব্যাপারে আমরা আশাবাদী। দুদক মহাপরিচালক জানান, 187 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সম্পদ কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে 4 মামলা করা হয়েছে। দুটো বিদেশি ব্যাংকে এই অর্থ পাচার হয়েছে এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এজাহারে থাকবে। এদিকে টিউলিপ সহ অন্য কারো মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়ে থাকলে সেই টাকা দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে বলে জানিয়েছে দুদক। গত 26 জানুয়ারি তল্লাশি চালানো হয় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে। পাওয়া যায় 5 কোটি টাকার সম্পদ, 1 কেজির বেশি স্বর্ণ সহ সেখানে ছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও। এরপরই কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের লকারে তল্লাশি করতে চেয়ে চিঠি দেয় দুদক। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। এবার ঢাকার গুলশানে পাওয়া গেছে টিউলিপ সিদ্দিকের নামে বিলাসবহুল ভবন। রাজধানী ঢাকার একটি বিলাসবহুল 10 তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। সম্পত্তিটি নামকরণ করা তার পরিবারের নামে, এমনই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। 2014 সালে যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর থাকাকালীন সিদ্দিকস নামের এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছিল টিউলিপের স্থায়ী ঠিকানা। তবে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বলছে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই। চারটি মহাদেশ ও 30টি দেশের 75 জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। রোববার জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই কমিটি কাজ করবে, যা দেশের সঙ্গে তাদের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরও নিবিড় করবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের চালিকা শক্তি ছিল মানুষ এবং এই প্রবাসী কমিটি সেই শক্তিরই একটি সম্প্রসারণ। তারা শুধু প্রবাসে বসে দেশের জন্য চিন্তা করেন না, তারা দেশের জন্য কাজ করতে প্রস্তুত।
অবশ্যই বিভিন্ন জন বিভিন্নভাবে সমৃদ্ধ হতে দেশের বাইরে যাবেন, কিন্তু তাদেরকে আবার সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। সেই পরিবেশ তৈরি করতে হবে। জাতীয় নাগরিক কমিটি সেই পরিবেশ তৈরি করতে এবং সেই জায়গায় কাজ করতে বদ্ধপরিকর। জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতের সময় শহীদ পরিবারের স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বৈঠকে শহীদ পরিবারের প্রত্যাশার কথা শোনেন। সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাও তাদের কাছে তুলে ধরেন। এ সময় অন্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই অভ্যুত্থানে অন্যতম সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে গঠনতন্ত্র সংশোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়মিত করা দরকার বলে মনে করে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষকরা। তবে নির্বাচনের জন্য পরিবেশ তৈরিতে কর্তৃপক্ষ ব্যর্থ বলে অভিযোগ ছাত্রদলের। ছাত্র সংগঠনগুলোকে দ্বিচারিতা পরিহারের আহ্বান ইসলামী ছাত্র শিবিরের। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজন করে ডাকসু সংলাপ, সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা। একটি কার্যকর ডাকসুর জন্য গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন পদ্ধতি সংস্কারে একমত ছাত্র সংগঠনগুলো, তবে প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। আমরা আদৌ সামনের দিনের কোনো সংস্কার করতে পারবো না, তাহলে আমাদের এই সময়টাকে সর্বোচ্চ ব্যবহার করে ডাকসুর সর্বোচ্চ ডেমোক্রেটাইজেশন নিশ্চিত করা উচিত। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা আছেন যারা ইলেকশন করতে চান, কিন্তু তারা জানেন না আসলে তারা প্রার্থী হতে পারবেন কিনা। তাহলে মুভমেন্টটা শুরু হবে কিভাবে? এটা ঘোষণা দিয়ে দেওয়া হোক, আলোচনা করে, আর আমি মনে করি শর্ত শিথিল করে দেওয়া হোক। ছাত্র সংসদে ভিসির ক্ষমতা খর্ব করা সহ নিজেদের সুপারিশে ছাত্রদল 5টি ও ছাত্র শিবির 2টি নতুন সম্পাদক পদ তৈরির কথা বলেছে। প্রশ্ন এসেছে গেল 15 বছর ক্যাম্পাসে সন্ত্রাস চালানো ছাত্রলীগকে নিয়ে। যারা অপরাধের সাথে সংগঠিত ছিল বা অপরাধের সাথে সরাসরি যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। একটি সবার প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে একটি ছাত্র সংসদ নির্বাচন হবে, সেখানে তারা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারবে না। সেক্ষেত্রে তো এমন একটি পরিবেশে একটি কার্যকর ছাত্র সংসদ নির্বাচন হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের অন্তরায় রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী একবার দাবি করে যে হচ্ছে এখানে বহিরাগত স্টুডেন্ট কেন, আমরা একটা শৃঙ্খলার পরিবেশ চাই, এটা এত ক্রাউড কেন, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। আবার যখন প্রক্টর নিয়ন্ত্রণ করে তখন আমরা প্রক্টরকে আবার ঘেরাও করা হয়, আপনি এত নিয়ন্ত্রণ করছেন কেন, বাইরে কেউ আসছে না কেন। একই ব্যক্তির কাছ থেকে ধরুন ডাবল স্ট্যান্ডার্ড রুলগুলো যদি আমরা না করি সংগঠনগুলো, তাহলে আমাদের জন্য ইউনিভার্সিটি একটু স্থিতিশীল পরিবেশে থাকবে এবং তার সঠিক রুলটা করতে হবে। সরকারের দিকে না তাকিয়ে ছাত্র সংসদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্বায়ত্ত শাসনের বাস্তব নমুনা দেখানোর পরামর্শ বিশিষ্টজনদের। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বাঁচাতে পারেন তাহলে বাংলাদেশকে বাঁচাবার সম্ভাবনা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বেকন লাইট ফর দি হোল নেশন। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, হাততালি দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু ইতিহাস হচ্ছে এই বাংলাদেশকে আলো দেখেছে ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এইখানে পতাকা উঠেছে, রক্তের নদী বয়ে গেছে, পতাকা নামাতে পারেনি তো। সেই কারণে আজও আপনারা চেতনার ওই মশালটা যদি জ্বালাতে পারেন, সত্যিকার রাজনীতির গাইডলাইন যদি দিতে পারেন, বাকিরা সেটা মানতে বাধ্য। এটাকে ক্যালেন্ডারে আনতে হবে এবং এটাকে একটা একাডেমিক পার্ট এবং আমার বছরব্যাপী কাজের একটা অংশ হিসাবে আমরা দেখতে চাই। সেই অগ্রগতির জন্য আমি মনে করি যে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা উচিত, আমাদের যথেষ্ট উচ্চকিত হওয়া উচিত। জাতীয় নির্বাচনের আগেই সব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করা উচিত বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাট কিছুদিন পরে পরিস্থিতি এরকম থাকবে না। যখনই একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখনই পরিস্থিতিটা চেঞ্জ হবে। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে ডাক টিকিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাক টিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডাক টিকিটের থিমে গণ অভ্যুত্থান ত্বরান্বিত করতে নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ডাক বিভাগ 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক SM শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। খেলাধুলা, নবায়নযোগ্য জ্বালানি সহ অন্যান্য খাতে সম্পর্ক বাড়াতে উরুগুয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবার্তো এ গুয়ানির সঙ্গে বৈঠকে আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশ ফুটবলের মাধ্যমে সম্পর্কযুক্ত হতে পারে, যা অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্কে সহায়তা হবে। রাষ্ট্রদূত গুয়ানি বলেন, উরুগুয়ে বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে। গুয়ানি বলেন, কৃষি ও তথ্য প্রযুক্তি খাত দুদেশের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। এ সময় SDG বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জুলাই আগস্টের ঘটনায় মিরপুর 2, উত্তরা 3 ও রামপুরায় হত্যার ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে চানখারপুলে 5 আগস্ট ছাত্র জনতাকে হত্যার ঘটনায় APBN সদস্য সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। এই মাসে কয়েকটি তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারবে প্রসিকিউশন। 80 জনের গ্রেফতারি পরোয়ানা জারি আছে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার সুফল ভোগ করছে নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন তারা। যানবাহনের চালক ও নগরবাসীর পক্ষ থেকেও মিলছে ইতিবাচক সাড়া। ট্রাফিক সদস্যরা বলছেন, শিক্ষার্থীদের সহযোগিতায় কাজের পথ মসৃণ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ট্রাফিক ব্যবস্থাপনায় নয়, জনসম্পৃক্ত সকল কাজে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সময় এসেছে। সকাল 7:30 থেকে 11:30, আবার বিকাল 7:30 থেকে রাত্রে 8:30 পর্যন্ত যেই অনেক বেশি জ্যাম পড়ে, এই সময়ের মধ্যে স্টুডেন্টদেরকে ওইভাবে নিয়োগ দেওয়া হয়েছে যেন আমাদের এই ট্রাফিক জ্যামটা আর কি কন্ট্রোলে থাকে। আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছে দেশের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য। যেহেতু স্বৈরাচার পতন হওয়ার পর আমরা কাজ করেছি, আসিফ মাহমুদ শরীফ আমাদের কাজে অনেক ভালো দিক দেখে আমাদেরকে এখানে ডাক দিয়েছে। এসো মিলে প্রাণের স্পন্দনে, ঐক্যের বন্ধনে, এই স্লোগান সামনে রেখে বনশ্রী সমমনা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হল বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গাজীপুরের পুবাইল আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ দিনব্যাপী নানা আয়োজনে বনশ্রী সোসাইটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সমমনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন শিকদারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে উপহার তুলে দেন সমমনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন শিকদার সহ বনশ্রী সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার নজরুল ইসলাম সেলিম, আবু তাহের, এ ওয়াদুদ, ডক্টর রেজাউল করিম, MA মতিন, মহসিন শিকদার সহ সংগঠনের নেতাকর্মীরা। চরম অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলায় পণ্ড হল ফরচুন বরিশালের BPL এর টানা শিরোপা জয়ের উৎসব। বরিশালে নেমে মধ্যাহ্নভোজ শেষে বেলস পার্কে যায় পুরো দল। সেখানে সংবর্ধনায় যোগ দেয় ফরচুন বরিশাল। কিন্তু প্রচণ্ড ভিড় আর অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেখা দেয় বিশৃঙ্খলা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি প্রদর্শনের পরই নিরাপত্তাজনিত কারণে মঞ্চ ছেড়ে চলে যায় তামিম মুশফিকরা। এরপর বিক্ষুব্ধ দর্শকরা চেয়ার ও ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বেশ কয়েকজন আহত হয়। এরপর পুনর্নির্ধারিত কনসার্টটি বাতিল হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফরচুন বরিশালের পুরো দল অক্ষত অবস্থায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।